বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, অনুষ্ঠানের অতিথিবৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত এবং লন্ডন থেকে উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে আমি জানাচ্ছি রমজানের মোবারকবাদ। কেমন আছেন সবাই? নেতৃবৃন্দ যারা অনেক দূর থেকে এসেছেন, লন্ডনের বাইরে থেকে, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আমরা সবাই জানি যে রমজান মাসে ফজিলত ও তাকওয়ার মাস, মানুষকে ভালোবাসার মাস, মানুষের মঙ্গলে কিছু ভাবা বা করার মাস। আমি সহিহ বুখারী শরীফের 1805 নম্বর যে হাদিসটি আছে সেটার রেফারেন্স দিয়ে আজকের বক্তব্য আমার শুরু করতে চাই। কি আছে সেই হাদিসে? সেখানে বলা আছে, তোমাদের কেউ সিয়ামের দিন যেন অশ্লীল কথা না বলে এবং শোরগোল ও চেঁচামেচি না করে। কেউ তাকে গালমন্দ করলে বা তার সাথে ঝগড়া করলে সে শুধু বলবে, আমি সিয়াম পালনকারী। এখানে আমরা চেষ্টা করব মানুষ সম্পর্কে কিছু ভালো বলতে, মানুষের সম্পর্কে কিছু ভালো কাজ কিভাবে করা যায় সেই ব্যাপারে আলোচনা করতে। আমরা চাই না এই মাসে কারো সমালোচনা করতে, বরং সমালোচনা থেকে দূরে থাকতে। তো আমি আজও গত বছরের মতন আপনাদের সাথে আমার সেই সকল চিন্তা ভাবনার বা পরিকল্পনার কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই। নেতৃবৃন্দ, আমরা যারা এখানে আজকে সমবেত হয়েছি, আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত। আমাদের নিজেদের পেশা, দর্শন বা বিশ্বাস যাই হোক না কেন, আমরা সবাই আমাদের প্রিয় দেশের রাজনীতি নিয়ে সকল সময় সচেতন ও সমব্যথী। দেশের মাটিতে বা যত দূরেই থাকি না কেন, জীবন ধারণের জন্য যে কাজেই আমরা ব্যস্ত থাকি না কেন, বাংলাদেশ ও বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবনা যেন আমাদের সত্তার একটি অংশ। সেই ভাবনা ক্ষেত্রে আমরা কখনো হয়তো বৈশ্বিক দৃষ্টিভঙ্গির একজন রাজনৈতিক কর্মী, বিশ্লেষক কিংবা পর্যবেক্ষক। সহকর্মীবৃন্দ, রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন করা। আমরা যা কিছু নিয়ে আলোচনা করি না কেন, দিন শেষে তার কেন্দ্রবিন্দুতে এসে যায় দেশ এবং দেশের মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আমরা অবিরত আলোকপাত করি জাতির কল্যাণ, প্রগতি ও উন্নয়ন প্রসঙ্গে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে 2 দশকের বেশি সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে আমার নিজেরও চিন্তা, চেতনা, কর্মকাণ্ড জুড়ে থাকে একটি সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশের পরিকল্পনায়। বিশ্ব মানচিত্রে যার পরিচিত হবে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, শিল্পোন্নয়নে সার্থক, অর্থনীতিতে গতিশীল, মানব সম্পদে ঐশ্বর্যমণ্ডিত, সামাজিকভাবে ঐক্যবদ্ধ ও মূল্যবোধ সম্পন্ন
একটি অগ্রবর্তী রাষ্ট্র হিসাবে। আমি বিশ্বাস করি স্বয়ম্বর বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেককে কিছু কিছু স্বার্থের ঊর্ধ্বে ওঠা প্রয়োজন। সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। চাইলেই আমরা সেটা পারবো ইনশাআল্লাহ। আপনারা কি তা মনে করেন? বিশ্ব অর্থনীতির পালাবদলে এবং ভৌগোলিক কারণে বাংলাদেশ যেন গ্লোবাল ভিলেজের এক অপার সম্ভাবনার নাম। কিন্তু তার মানে এই নয় যে সেই সম্ভাবনা নিজে থেকে আমাদের কাছে এসে ধরা দেবে, বরং আমাদেরকেই তার কাছে যেতে হবে। আমরা পারবো কিনা বা কতটা সফলভাবে পারবো সেটা নির্ভর করবে আমাদের আজকের দায়বদ্ধতা, কর্মকাণ্ড ও ঐক্য অর্জনের উপর। ভৌগোলিক আয়তনের দিক থেকে বিশ্বের দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান কে বলতে পারবে কত নম্বর? কে বলতে পারবে কত নম্বর? হ্যাঁ, আমি আবার বলছি, বিশ্বের দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান ভৌগোলিক আয়তনের দিক থেকে কত নম্বর? হ্যাঁ, 94। ইয়েস, 94। আর জনসংখ্যার দিক দিয়ে 8। ইয়েস, জনসংখ্যার দিক দিয়ে অষ্টম। সিগনিফিকেন্ট রিসোর্স কনস্ট্রেইনের মাঝেও দেশে এই বিপুল জনসংখ্যাকে নিয়ে যখন কিছু ভাবতে বা পরিকল্পনা করতে হয় তখন তার ব্যাপ্তি ও পরিধি হয়ে ওঠে কিন্তু অনেক বড়। তারপরেও 2014 সালে দাঁড়িয়ে আমরা যদি ধরে নেই 20 থেকে 25 বছর পরের বাংলাদেশের একটি ছবি আঁকা, তা কি খুব সহজ হবে? সহকর্মীবৃন্দ, খুব সহজ হবে কি না? কোনটা সহজ হবে না? আমাদের যে রিসোর্স আছে, যে পপুলেশন গ্রোথ এখন, তার সব কিছু বিবেচনা এনে যদি আমরা একটি চিত্র আঁকি বাংলাদেশের 20-25 বছর পরের, তা মোটেই কিন্তু সহজ হবে না। তারপরেও চলেন আমরা চেষ্টা করে দেখি কি সেই চিত্র হতে পারে যদি আমরা এরকম একটি চিত্র আঁকার চেষ্টা করি। কেমন হবে সেই সময়কার বাংলাদেশ? বিশেষজ্ঞদের ধারণা, বর্তমান হারে জনসংখ্যা বাড়তে থাকলে তা অবলীলায় 25 থেকে 30 কোটি ছাড়িয়ে যাবে। একই সাথে কমে যাবে কৃষি ও আবাসন জমির পরিমাণ। কোটি কোটি মানুষ বঞ্চিত হবেন খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা সুবিধা থেকে। ঘনীভূত হবে পানি, গ্যাস, বিদ্যুৎ সংকট। আরও অসহনীয় হয়ে উঠবে যানজট ও যোগাযোগ সমস্যা। শিক্ষা ব্যবস্থায় অপ্রতুলতায় কমবে শিক্ষার হার। অর্থনীতির অপ্রতুলতায় বাড়বে শিক্ষিত বেকারের হার। দরিদ্র জনগণ হয়ে উঠবে আরও দরিদ্র। ক্ষমতাধর দুর্নীতিবাজ ধনীরা হয়ে উঠবে আরও ধনী। সন্ত্রাস আচ্ছন্ন করে তুলবে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি অঙ্গকে। নিয়ন্ত্রণহীন হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাড়তে থাকবে সামাজিক অস্থিতিশীলতা, চলতে থাকবে রাজনৈতিক অচলাবস্থা। সব মিলিয়ে ঘটতে পারে পরিস্থিতির অনাকাঙ্ক্ষিত ও নজিরবিহীন অবনতি। কিন্তু নেতৃবৃন্দ, বর্তমানে বাংলাদেশ যেভাবে চলছে তাতে পরিস্থিতি অনেকটা অবশ্যম্ভাবী এমনই। তবে আবারও বলছি, আমাদের ভবিষ্যৎ কিন্তু কোথায়? ভবিষ্যৎ ইয়েস, আমাদের নিজেদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ কিন্তু আমাদের নিজেদেরই হাতে। হয়তো এতক্ষণ আমি যা বললাম তার হয়তো কোনোটিই হবে না ইনশাল্লাহ, হলেও ধ্বংসস্তূপ থেকে আমরা গড়ে তুলব একটি উৎপাদনশীল বাংলাদেশ। উপস্থিত অতিথিবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের পাবলিক সেক্টরের নানা অব্যবস্থাপনা ও অকার্যকারিতার মাঝেও দেশটা যে কিছু কিছু ক্ষেত্রে ভালো করেছে তার প্রায় সম্পূর্ণ কৃতিত্ব কার দেওয়া যায় বলবেন কে? প্রাইভেট সেক্টরের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে স্বপ্রণোদিত হয়ে দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষেরা।
তাদের পরিশ্রম, দেশপ্রেম ও আত্মত্যাগ আমাকে প্রতিনিয়ত আশান্বিত করে তোলে। সাধারণ মানুষের প্রেরণা নিয়ে এবং তাদের চেতনাকে অন্তরে ধারণ করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যদি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির নিশ্চিত করা হয়, তবে আমি নিশ্চিত আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ হয়ে উঠবে উজ্জ্বল। নেতৃবৃন্দ, যে দলের রাজনৈতিক আদর্শে আমি নিজেকে নিয়োজিত রেখেছি, সেই বিএনপির অন্যতম প্রধান উদ্দেশ্য বাংলাদেশের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিকে সচল রাখা। স্বভাবতই আমার রাজনৈতিক চিন্তার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে সেই পরিকল্পনা, যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন ও উৎপাদন ত্বরান্বিত হবে। আমি আমার কল্পনায় এক এক করে দেখতে পাই আমরা আন্তরিকভাবে চাইলে নানা সীমাবদ্ধতার মাঝেও এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি যেখানে বলতে গেলে প্রায় ক্ষুধা বা দারিদ্র্য থাকবে না। দেশের আনাচে কানাচে পরিকল্পনা মাফিক গড়ে তোলা সম্ভব ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান, সৃষ্টি করা সম্ভব 1/2 কোটিরও বেশি কর্মক্ষেত্র, শহরগুলোতে গড়ে তোলা সম্ভব যত নাগরিক সুবিধা, গ্রামগুলোতেও প্রয়োজনীয় আধুনিক জীবনের উপকরণ গড়ে তোলা সম্ভব। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ পরিচিত হয়ে উঠবে ডেভেলপিং ওয়ার্ল্ডের জন্য উন্নয়ন ও অগ্রযাত্রার একটি মডেল হিসাবে। অতিথিবৃন্দ, আমি এতক্ষণ যে কাঙ্ক্ষিত ভবিষ্যতের কথা আপনাদেরকে বললাম, তার বাস্তবায়ন কঠিন, এতে কি সন্দেহ আছে কোনো? যেই কথাগুলো আমি এতক্ষণ বললাম বা যেই আকাঙ্ক্ষার কথা বললাম, এটি কি সম্ভব নাকি অসম্ভব? সম্ভব? কতজন মনে করেন সম্ভব? একটু হাত তুলবেন। পিছন দিকে কতজন মনে করেন? একটু হাত তুলবেন দয়া করে, কষ্ট করে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আত্মবিশ্বাস দেখে আমার নিজের আত্মবিশ্বাস আজ আরো বেড়ে গেল। নেতৃবৃন্দ, একে যদি বাস্তবায়ন রূপ দিতে হয়, আমাদেরকে এখন থেকেই কাজ শুরু করা প্রয়োজন। আবারও বলছি, দল মত, বিশ্বাস ও দর্শন যার যা, কিন্তু দেশটা আমাদের সবার। নেতৃবৃন্দ, দয়া করে এই কথাটি শুনবেন। দল মত, বিশ্বাস ও দর্শন যার যার, কিন্তু দেশটা, জোরে বলবেন, দেশটা আমাদের সবার। আমাদের সবাইকে একসাথে নান্না ভাই বলেন, আমাদের সবার, কারো একার না, কারো বাবারও না, আমাদের সবার। বাংলাদেশের যে আগামীর চ্যালেঞ্জগুলোর কথা আমি একটু আগে উল্লেখ করলাম, সেগুলোর অর্জনে সফল হতে হলে দলমত নির্বিশেষে আমরা সবাই লাভবান হব। ঠিক তেমনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকুন না কেন, তাদের ব্যর্থতা আঘাত আনবে আমাদের প্রত্যেকের জীবনযাত্রায় বা সামাজিক নিরাপত্তায়। তাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ। আসুন এবার আমি আপনাদের কাছে কয়েকটি সেক্টর ওয়াইজ সংক্ষেপে আলোচনা করতে চাই। নেতৃবৃন্দ, আমরা আর্থসামাজিকভাবে কৃষিক্ষেত্রের উপরে এতটাই নির্ভরশীল যে আমাদের দেশ ও মানুষ বাঁচানোর পূর্বশর্তই কৃষি ও কৃষকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। আমি বিশ্বাস করি উন্নত দেশগুলোর মতন আমাদের দেশেও কৃষিকে একটি টেকনোলজি ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে পরিণত করা আজ সময়ের দাবি। কোন অঞ্চলে কোন সবজি কোন সময় চাষ ফলন করা উচিত এবং তার সাথে সংশ্লিষ্ট পটেনশিয়াল ইন্ডাস্ট্রি কি কি, তার ভিত্তিতে আমরা স্ট্র্যাটেজিক উপায় কৃষিকাজ করতে পারি এবং এগ্রো বেসড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে পারি। এক্ষেত্রে এক্সপোর্ট ওরিয়েন্টেড দ্রব্যাদির উপর গুরুত্ব দিয়ে যাদের একাধারে লোকাল প্রোডাকশন এবং গ্লোবাল ডিমান্ড রয়েছে। নেতৃবৃন্দ, আমরা সবাই জানি বাংলাদেশের কত % মানুষ কৃষির সাথে জড়িত? এই যে ভাই পিছন থেকে বলবেন, বাংলাদেশের কত মানুষ কৃষির সাথে জড়িত? হ্যাঁ, ইয়েস, 80% মানুষ কৃষির সাথে
বলা যায় প্রত্যক্ষভাবে জড়িত। তাই কৃষকদের প্রয়োজনীয় মূলধনকে সহজলভ্য করে তোলা প্রয়োজন। কৃষি ব্যাংকের কার্যক্রমের ব্যাপকতা বৃদ্ধি করে তথা এর ঋণ প্রস্তাবনাগুলোয় বৈচিত্র্য এনে সেগুলিকে সময়োপযোগী করা প্রয়োজন। পাশাপাশি বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে দরিদ্র জনসাধারণের মধ্যে খাদ্যের নিশ্চয়তা প্রদান করা সরকারের একটি প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে কৃষি পণ্য ক্রয় করে অতি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ক্রয়কৃত পণ্যের অনেকাংশ বিনামূল্যে বা কম মূল্যে নিয়মতান্ত্রিক ও পরিকল্পিতভাবে বিতরণ নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু অবশ্যই এই সকল কিছুর লক্ষ্য হবে কৃষকের পণ্যের মূল্য নিরাপত্তা প্রদান করা। সুধীবৃন্দ, সময় এসেছে কৃষি খাতে ভর্তুকি নিয়ে নতুন করে ভাবার। দুঃখজনকভাবে আমাদের দেশে কৃষক কখনোই ওই ভর্তুকির অর্থ সরাসরি কি পায় কৃষকরা? হ্যাঁ, সরকার বর্তমানে যেই ভর্তুকি দিচ্ছে, এই ভর্তুকি আপনারা কতজন মনে করেন যে কৃষক সরাসরি পায়? কি জিনা? জিনা কোনটা? ইয়েস, পায় না, সরাসরি কৃষকরা পান না। খাতের সব ভর্তুকি চলে যায় আমদানিকারক বা মধ্যস্বত্ব ভোগীদের কাছে। কিন্তু আমরা চেষ্টা করতে পারি যেন কৃষির নামে মধ্যস্বত্ব ভোগীদের জন্য নয়, সত্যিকার কৃষকের জন্যই ভর্তুকি থাকবে, যেখানে কৃষক শুধু ফসলই ফলাবে না, তার সেই ফসল ভোগের অর্থনৈতিক অধিকারও নিশ্চিত হবে। যেখানে উৎপাদন করে কৃষক নিঃস্ব হবেন না, তিনি হবেন স্বয়ংসম্পূর্ণ। যেখানে কৃষিকর্ম শুধু চাষবাস নয়, হয়ে উঠবে শিল্প ও বাণিজ্য। যেখানে কৃষিজ দ্রব্য শুধু দেশীয় বাজারে নয়, ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক পরিমণ্ডলে। নেতৃবৃন্দ, এই পরিকল্পনাকে বাস্তব করতে এক একটি কৃষি পণ্যের মোট উৎপাদন ব্যয় বাদ দিয়ে কমপক্ষে কত পার্সেন্ট লাভ কৃষকদের দেওয়া উচিত বলে আপনারা মনে করেন? নেতৃবৃন্দ, কত পার্সেন্ট লাভ কৃষকদের দেওয়া উচিত বলে আপনারা মনে করেন? হ্যাঁ, কত পার্সেন্ট কেউ বলতে পারেন? জি, অন্তত 10 থেকে মিনিমাম 10 থেকে 15% হারে লাভে বিক্রির জন্য বাজার ব্যবস্থার পুনর্গঠন প্রয়োজন। বরং বলা যায় এর কোনো বিকল্প নেই। বিশ্বের অন্যান্য কৃষি নির্ভর দেশের মতন আমাদের দেশেও একটি স্বাধীন, কার্যকরী ও শক্তিশালী কৃষি বান্ধব মূল্য নির্ধারণের কমিশন গড়ে তোলা দরকার। পাশাপাশি কৃষিকাজে ব্যবহৃত উপাদানগুলোর আমদানি ও বিতরণ পরিকাঠামো পুনর্বিন্যাস করা দরকার। দেশ জুড়ে প্রয়োজন অনুযায়ী কিছু স্টোরেজ বানানো দরকার। কি স্টোরেজ বলেন তো? হ্যাঁ, ইয়েস, কোল্ড স্টোরেজ। প্রয়োজন অনুযায়ী কোল্ড স্টোরেজ বা সংরক্ষণগার করা দরকার। কৃষির সকল ডাটা, ইনফরমেশন ও স্ট্যাটিস্টিক্স যেন একসাথে পাওয়া যায়, সে লক্ষ্যে একটি কৃষি ডাটাবেজ গড়ে তুলতে হবে। ডাটাবেজ নির্মাণের ক্ষেত্রে 10টি মূল বিষয় থাকতে পারে। নেতৃবৃন্দ, আপনারা যারা দেশে এখনও কৃষিকার্যের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন বা পরিবার জড়িত আছে, তারা একটু চিন্তা করে দেখেন যে 10টি পয়েন্ট আমি বলবো, আপনাদের সাথে এই 10টি পয়েন্ট কতটুকু মিলল। বলবো? 1, কৃষি পণ্যের খুচরা ও পাইকারি মূল্য। 2, কৃষি উপকরণ। 3, সার ও কীটনাশক। 4, অঞ্চলভিত্তিক আভ্যন্তরীণ উৎপাদন। 5, অঞ্চলভিত্তিক চাহিদা। 6, হিমাগার ও সংরক্ষণগার। 7, কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ। 8, কৃষি পণ্যের পরিবহন। 9, আন্তর্জাতিক বাজারে চাহিদা বা রফতানির সুযোগ। এবং 10, কৃষি ব্যাংকিং। এই তথ্য ভাণ্ডারের উদ্দেশ্য হবে দেশের সার্বিক কৃষি পরিস্থিতির চিত্র এক স্থানে ধারণ করা, যা কৃষিকাজে নিয়োজিত একেবারে তৃণমূলের জনগণ থেকে শুরু করে দেশি বিদেশি উদ্যোক্তা, গবেষক ও সরকারি বেসরকারি নীতি নির্ধারকরা ব্যবহার করে উপকৃত হবেন। অতিথিবৃন্দ,
এবার আরেকটি বিষয় নিয়ে, আপাতত কৃষি রেখে আরেকটি বিষয় নিয়ে আলোকপাত শুরু করতে চাই। কেউ কি বলতে পারবেন সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয়টি কি হতে পারে? এদিক থেকে বলতে পারবেন? হ্যাঁ, আইন শৃঙ্খলা ওটা হচ্ছে অন্য বিষয়। এইটা নেক্সট যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং জনশক্তি রফতানি। নেতৃবৃন্দ, বাংলাদেশে জনসংখ্যার ক্রমবর্ধমান হার একটি বিশাল সমস্যা, কিন্তু আজকের এই সমস্যাই আমাদের জন্য সুদূর প্রসারী আশীর্বাদে রূপ নিতে পারে যদি আমরা এই বিপুল জনসমষ্টিকে একটি সুচিন্তিত, সুপরিকল্পিত ও দূরদৃষ্টি সম্পন্ন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানব সম্পদে রূপান্তরিত করতে পারি। ব্রিটিশ কলোনি হওয়ার ঐতিহাসিক ফলশ্রুতিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই ব্রিটিশ ভাবধারায় পরিচালিত, অথচ দুর্ভাগ্যজনকভাবে ব্রিটিশরা 1918 সালে স্থাপিত এসএসসি ও এইচএসসি সিস্টেমকে 1951 সালে আপগ্রেড করে ও লেভেল এবং এ লেভেলের দিকে নিয়ে গেলেও আমরা 63 বছর পরেও পড়ে রয়েছি সেই তিমিরেই। আজকে যখন ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক হয়ে ইন্টারন্যাশনাল ব্যাকলরিয়েট বা আইবির দিকে চলে যাচ্ছে, আমাদের দেশের তথাকথিত সরকার তখন পাবলিক পরীক্ষাগুলোর আগের রাতেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে পাবলিক এক্সামিনেশন জিপিএ 5-এ বিশ্ব রেকর্ড গড়ে দেশীয় মেধার মানদণ্ডকে শুধু নষ্টই করছে না, আন্তর্জাতিক শিক্ষা প্রতিযোগিতায় বাংলাদেশকে একটি হাসির পাত্রে পরিণত করেছে। পরিসংখ্যানে দেখা যায় 1912 সালের হিসাবে জিপিএ 5 পেয়ে আসা 55% শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কত পার্সেন্ট সিট পেয়েছে বলেন তো? 55% যারা জিপিএ 5 পেয়েছিল 55% তাদের মধ্যে একটা সিটও পায় নাই। ঢাকা ইউনিভার্সিটিতে তারা ভর্তি হওয়ার মতো নম্বরই অর্জন করতে পারেনি, অথচ তারা এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে। এর পরিমাণ এই যে এসএসসি ও এইচএসসি এক্সামিনেশনকে গ্লোবাল ইউনিভার্সিটিগুলো তাদের এডুকেশন সিস্টেমের ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন হিসেবে গণ্যই করছে না। আমাদের শিক্ষার্থীরা মেধাবী হলেও বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অ্যাপ্লাই পর্যন্ত করতে পারে না। সরকারি নীতিমালায় তাদের এই ব্যক্তিগত ব্যর্থতা কি তাদের না জাতীয় লজ্জা? কাদের লজ্জা? কিনেদের একটু বলেন না ভাই, কাদের লজ্জা? এই যে আমাদের বলে এত মেধাবী স্টুডেন্ট, লক্ষ লক্ষ স্টুডেন্ট যে জিপিএ 5 পেল, কিন্তু যখন তারা বহির্বিশ্বে আসে সেখানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা কলেজগুলো বা এডুকেশন ইনস্টিটিউটগুলো তাদের সার্টিফিকেট যে রিকগনাইজই করছে না, এটা কাদের লজ্জা? এটা জাতির লজ্জা। এই জাতীয় লজ্জা আবার সামাজিক সমস্যা পরিণত হয় যখন আমরা দেখি নগর ভিত্তিক বিত্তশালী পরিবারের সন্তানরা বাধ্য হয়ে সনাতনী শিক্ষা ব্যবস্থাকে সরে ইংলিশ মিডিয়াম, ও লেভেল, এ লেভেল, আইবি বা অন্য অন্য ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনের দিকে চলে যাচ্ছে। যাদের বেটার এডুকেশনের সে আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য কি কিছুই করার নেই? আমাদের আছে কি করার? তাহলে আসেন এবার দেখি তাদের জন্য আমাদের কি কি করা আছে। সময় এসেছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনার। নিশ্চিত করতে হবে যেন বেরিয়ে আসে যোগ্য, কর্মঠ ও উপার্জনকারী তরুণ সমাজ, যারা বেকারত্ব ঘুচিয়ে ও দেশে বিদেশে কর্মজীবনে প্রবেশ করে তাদের সংসারের আর্থিক চাহিদা মেটাতে সক্ষম হবে। তাই শিক্ষা ব্যবস্থাকে একাধারে আধুনিক, গণমুখী, কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর করে এর গুণগত মানের পরিবর্তন আনা প্রয়োজন। সর্বস্তরের পাঠ্যসূচিতে নতুন নতুন অপশনাল সাবজেক্ট ইনক্লুড করে পড়াশোনাকে ছাত্রছাত্রীদের জন্য আরও ইন্টারেস্টিং ও এক্সাইটিং করে তোলা প্রয়োজন। এমনকি পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে মৌলিক পরিবর্তনও আনা এখন সময়ের দাবি। অ্যাসেসমেন্টের ক্ষেত্রে পুরো মার্কসকে লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ না রেখে আমরা লিখিত পরীক্ষার জন্য 2/3 মার্কস রেখে বাকি মার্কস সাবজেক্ট স্পেসিফিক অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এবং গ্রুপ প্রজেক্টের মধ্যে
ভাগ করে দিতে পারি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের কিছু নির্দিষ্ট জব ওরিয়েন্টেড আর প্র্যাকটিক্যাল বিষয়দের উপরে গুরুত্ব আরোপ করা দরকার, যার মাঝে রয়েছে ভোকেশনাল এডুকেশন, অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, কম্পিউটার ট্রেনিং, অ্যাপ্লাইড ইংলিশ এবং ফরেন ল্যাঙ্গুয়েজেস যেমন স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবিক, জার্মান এবং ম্যান্ডারিন। শিক্ষার্থীরা যেন শুধু সার্টিফিকেটের জন্য না, সত্যিকার অর্থে শিখতে এবং পরবর্তীতে পেশাগত জীবনে সাফল্য আর উৎকর্ষের লক্ষ্যে জ্ঞান অর্জন করে তা নিশ্চিত করা প্রয়োজন। এভাবেই ম্যাস স্কেল জব মার্কেট তৈরি করতে হবে যেন সবার তথাকথিত ডিগ্রি কেন্দ্রিক হায়ার এডুকেশন অর্জনের প্রয়োজন না হয়। এতে করে আমাদের ছাত্রছাত্রীরা স্কুল ও কলেজের নির্দিষ্ট কিছু স্তরে আসার পরে যে যার যোগ্যতা ও পছন্দ অনুযায়ী ছড়িয়ে পড়বে কর্মক্ষেত্রে। নিশ্চিত করতে হবে যেন শ্রমিক কাজের পিছনে নয়, বরং কাজই শ্রমিকের পেছনে ছোটে। আমি আশাবাদী কর্মসংস্থানের এই সুযোগ শুধু দেশের মাটিতে নয়, পৃথিবীর বিভিন্ন দেশেও ঘটবে। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশ নতুন মাত্রা পাবে। চলমান বাণিজ্য পরিকাঠামো দিয়েই 5 বছরের মাঝে আমাদের রেমিটেন্সকে $14 বিলিয়ন থেকে বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব। আর তাতে সমৃদ্ধ হবে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ। এভাবে আগত দিনের নতুন প্রজন্ম ভোকেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে হয়ে উঠবে বিদেশে বাংলাদেশের প্রতিচ্ছবি তথা সত্যিকার রাষ্ট্রদূত। নিজেদের শ্রম ও মেধা দিয়ে দেশের জন্য তারা বয়ে আনবে সম্মান, গৌরব ও অর্থনৈতিক সচ্ছলতা। বাংলাদেশের যেসব শীর্ষস্থানীয় মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অসাধারণ ফলাফল অর্জন করবে, তাদেরকে শেষ বর্ষের 3 মাস বা 6 মাস বা 1 বছরের জন্য উন্নত কোনো দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে সেখানে শিক্ষা অর্জনের সুযোগ দিলে তারা উপকৃত হবে বলে আমি মনে করি। যেসব বিষয় প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন বেশি, যেমন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট, ইকোনমিক্স কিংবা ফিজিক্যাল সায়েন্স, সেসব বিষয়ের শিক্ষার্থীদের জন্য এই সুযোগ তৈরি করে দেওয়া এখন সময়ের দাবি বলে আমি মনে করি। বিশ্বের নানা দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে এমন প্রোগ্রাম ইতিমধ্যে ব্যাপকভাবে চালু হয়েছে। 16 কোটি মানুষের মাঝে ছড়িয়ে থাকা এত মেধাবী তরুণ তরুণী আমরাই বা কেন বিশ্বের দরবারে পিছিয়ে থাকব? আমি বিশ্বাস করি আমাদের প্রচুর স্কলারশিপের ব্যবস্থা করা প্রয়োজন, সরকারি ও বেসরকারিভাবে, যেন সফল শিক্ষার্থীরা তাদের মেধার জোরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বহির্বিশ্ব থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করতে পারে। যারা গবেষক তাদেরকে উৎসাহ দিতে হবে বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাপ্লাইড রিসার্চ প্রজেক্টে ব্রত হওয়ার জন্য, যেন তাদের গবেষণার ফলাফল দেশের মানুষের সমস্যার সমাধান করতে পারে। পাশাপাশি নিশ্চিত করতে হবে যেন ব্রেইন ড্রেনের মাধ্যমে মেধাবীরা উন্নত বিশ্বে হারিয়ে না যায়। তৈরি করা প্রয়োজন ব্রেইন সার্কুলেশনের একটি উপযুক্ত পটভূমি। সরকারি স্কলারশিপ নিয়ে পড়াশোনা শেষে মেধাবীরা যেন দেশে ফিরে আসে এবং অন্ততপক্ষে 10 বছর পাবলিক রিসার্চ বা সিভিল সার্ভিসে নিজেদের নিয়োজিত রাখে, তার অনুকূল ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এতে একদিকে যেমন মেধাবীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে নিজেদের সামর্থ্যের সুষম বিকাশ ঘটাতে পারবে, অন্যদিকে তেমন দেশও উপকৃত হবে এমন ব্রাইট প্রফেশনালদের ডেডিকেটেড সার্ভিস পেয়ে। আসুন এবার কর্মসংস্থান ও শিল্পায়নের ব্যাপারে সামান্য আমার চিন্তাভাবনা আপনাদের সামনে তুলে ধরি। নেতৃবৃন্দ, স্বাধীনতা পরবর্তী কালো অধ্যায় শেষে বাংলাদেশ মূলত এগিয়ে গিয়েছিল ব্যক্তিগত ও বিদেশি বিনিয়োগের উপর ভিত্তি করে। এর সাথে যোগ হয়েছিল শহীদ জিয়ার দূরদর্শিতায় শ্রম রফতানি করে পাওয়া বিপুল অঙ্কের রেমিটেন্স আর কৃষি বিপ্লবের ফলে নতুন উদ্যমে কাজ করে যাওয়া কৃষকদের ফসল। বাংলাদেশে গার্মেন্ট শিল্পের সূচনা হয় শহীদ জিয়ার হাত ধরে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত 6 বছর বর্তমান অবৈধ সরকারের ভ্রান্ত নীতি আর চাটুকার বৃত্তি রাজনীতির বলি হয়ে বাংলাদেশের গার্মেন্টস
আর শ্রম রফতানিতে ধস নেমেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ পা দিয়েছে বিনিয়োগবিহীন প্রবৃদ্ধির ফাঁদে। দেশে বেসরকারি বিনিয়োগ এখন প্রায় শূন্যের কোঠায়। গত বছরে বন্ধ হয়েছে প্রায় অনেকগুলো কল এবং কারখানা। সুধীবৃন্দ, কর্মসংস্থানের প্রধানত দুটি দিক রয়েছে বলে আমি মনে করি। একটি আত্মকর্মসংস্থান বা এন্টারপ্রেনারশিপ, বা অন্যটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আত্মকর্মসংস্থান সুযোগ সৃষ্টি করবার লক্ষ্যে গ্রাম অঞ্চলে সমবায় ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এসব উদ্যোগের আওতায় আসতে পারে কৃষি ও কৃষিজাত পণ্য, মৎস্য চাষ, হাঁস মুরগি ও গবাদি পশুর খামার, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কুটির শিল্প ইত্যাদি। এই সুযোগ তৈরির পূর্বশর্ত হিসাবে সুলভে ঋণ প্রদান ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি উৎপাদিত পণ্যের লাভজনক বিক্রয়ের জন্য অনুকূল বাজার ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের প্রায় ৯৯% ব্যবসা প্রতিষ্ঠানই হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি আকারের। এসব প্রতিষ্ঠানই দেশের কর্মক্ষম জনশক্তির শতকরা ৮৫% কর্মসংস্থান প্রদান করে। তাই তাদের বিকাশ ও প্রসারে ভূমিকা রাখা খুবই জরুরি। প্রসারে ভূমিকা রাখা খুবই প্রয়োজন। আমি এও মনে করি সম্পূর্ণ পৃথক একটি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট খুলে তাকে স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ অথবা এসএমই সম্পর্কিত কর্মকাণ্ডে শতভাগ নিয়োজিত রাখা বাঞ্ছনীয়। নেতৃবৃন্দ, যারা পেছনে বসে আছেন তারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? আচ্ছা, আমি চেষ্টা করছি বলতে, যতটুকু শুনতে পারেন। বাংলাদেশকে একটি ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। ব্যাংকিং, কনস্ট্রাকশন, ফার্মাসিউটিক্যাল ইত্যাদি যেসব সেক্টর দেশে প্রতিষ্ঠিত রয়েছে তাদের প্রয়োজনীয় আর্থিক ও অবকাঠামো সহায়তা দেওয়া আবশ্যক। পাশাপাশি সেসব খাতকে প্রায়োরিটি দেওয়া উচিত যেখানে প্রচুর এক্সপোর্ট অপরচুনিটিস আছে। স্বল্প বিনিয়োগে কর্মসংস্থান নিয়োগ সম্ভব এমন লেবার ইনসেন্টিভ এজেন্সিতেও আমাদের এমফেসাইজ দেওয়া প্রয়োজন। নেতৃবৃন্দ, আমি ইতিপূর্বেই বলেছি যে লো ইনভেস্টমেন্ট, জব ক্রিয়েশন ও এক্সপোর্ট পটেনশিয়াল এই তিনটি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে যেসব শিল্পকে আমাদের বিশেষভাবে ফ্যাসিলিটেট করতে হবে তার মাঝে রয়েছে গার্মেন্টস ও টেক্সটাইল, এগ্রিকালচার ও ফার্মিং, এগ্রিকালচার ও কনস্ট্রাকশন মেশিনারিজ, অটোমোটিভ পার্টস ও লাইট ভেহিকলস, শিপ বিল্ডিং ও ব্রেকিং, আইটি, ইলেকট্রনিক্স এবং আউটসোর্সিং এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আমার বিশ্বাস সেই সেক্টরগুলিকে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স দিয়ে আমরা যদি উপযুক্ত ফাইন্যান্সিং, ব্যাংকিং, সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রেনিং পলিসিস প্রণয়ন করি তবে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে স্বনির্ভরতা আনা সম্ভব। নেতৃবৃন্দ, আমি দৃঢ়ভাবে আরও বিশ্বাস করি বাংলাদেশের মেধাবীরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। সেই মেধাবীদের জন্য জায়গা করে দিতে সরকারি চাকরিতে কোটার হার কত আপনারা কি জানেন? আমি মনে করি সরকারি চাকরির যে কোটা আছে এখন বোধহয় দেশে যেটা আছে প্রায় 50% মতন কোটা আছে। আমি মনে করি এই কোটাটা 50 থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। এছাড়া সকল বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ কিংবা পদোন্নতির ক্ষেত্রে বিদেশি নাগরিকদের উপর বাংলাদেশি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার জন্য অনুপ্রাণিত করা প্রয়োজন। একই সাথে আমাদের চেষ্টা করতে হবে আরও দুটি জিনিস: শ্রমিকদের বেতন ও নিরাপত্তা এবং সুষ্ঠু কাজের পরিবেশ ও স্থিতিশীলতা। শ্রম, আবাসন, বিদ্যুৎ, বিপণন ও শিক্ষা এই 5টি সুবিধার দিক থেকে স্বয়ংসম্পূর্ণ একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের মাধ্যমে এই লক্ষ্যে অতি দ্রুত কাজ শুরু করা প্রয়োজন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাশাপাশি আমাদের আরেকটি সাবমেরিন কেবল বসানো নিশ্চিত করা প্রয়োজন, ইন্টারনেট স্পিড বাড়ানো প্রয়োজন, ব্যান্ডউইথ প্রাইস কমানো প্রয়োজন, পেপাল সহ ই-কমার্স সুবিধা প্রদান করা প্রয়োজন। এসব পদক্ষেপ গ্রহণ করে অচিরেই বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট 9 লক্ষ থেকে
50 লক্ষ করা সম্ভব। দেশের কর্মক্ষম জনসাধারণের যে 55% বেকার রয়েছে তাদের কাজের নিশ্চয়তা প্রদান করে সার্বিক অর্থনীতিকে বেগবানও করা সম্ভব। দেশে এই মুহূর্তে 3 কোটি কর্মক্ষম বেকার রয়েছেন, যে সংখ্যা ইনশাল্লাহ 30 লক্ষে নেমে আসবে বলে আমি বিশ্বাস করি, এবং কর্মজীবী বাংলাদেশিদের সংখ্যা 5.5 কোটি থেকে 8 কোটিতে উন্নীত হবে বলেও আমি বিশ্বাস করি। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের হার মোট জনসংখ্যার 31% থেকে 10% নেমে আসবে ইনশাল্লাহ। এতে আমাদের অ্যানুয়াল এক্সপোর্ট ভলিউম $26 বিলিয়ন থেকে উঠে ইনশাল্লাহ $75 বিলিয়ন ছাড়িয়ে যাওয়া উচিত। এবং একই সাথে আমি মনে করি মার্কিন ডলারের সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট 75.80 পয়সা থেকে নেমে 45 এ চলে আসা উচিত। এতে আমাদের বার্ষিক জিডিপি $140 বিলিয়ন থেকে বেড়ে কয়েকশো বিলিয়ন বাড়ার সম্ভাবনা আছে, এবং 5.8 থেকে বেড়ে জিডিপি গ্রোথ 8% হওয়া উচিত। নেতৃবৃন্দ, এবার আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই অবকাঠামো ও স্থানীয় উন্নয়ন। বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা অপরিকল্পিত নগরায়ন। সামান্য বৃষ্টি হলেই জলবদ্ধতা, সুপেয় পানির অভাব, পয় নিষ্কাশন ব্যবস্থার দুরবস্থা, যানজট সহ ছোট বড় বহু সমস্যায় জর্জরিত আমাদের নগরীগুলো। আর সবচেয়ে বেশি সমস্যায় জর্জরিত কোন নগরীটি বাংলাদেশের? কোন নগরীটি? ইয়েস, ঢাকা। বলা যায় ঢাকা হচ্ছে বিশ্বের এখন যে সকল নগরগুলো বসবাস করার অযোগ্য, তাই সেই তালিকায় সবচেয়ে উপরে ঢাকা। শুধুমাত্র সুপরিকল্পিত পদক্ষেপই পারে এই সমস্যাগুলোর সমাধান করতে। দেশের প্রধান দুটি শহর ঢাকা ও চট্টগ্রামকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদলে মেট্রোপলিটন এরিয়া গড়ে তোলা যেতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এই 3টি জেলা নিয়ে গঠিত হতে পারে ঢাকা মেট্রোপলিটন এরিয়া, আর সমগ্র চট্টগ্রাম জুড়ে গঠিত হতে পারে চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া। রাজধানী ঢাকা থেকে প্রায় সকল কলকারখানা, রাসায়নিক পদার্থের গুদামসহ পরিবেশের জন্য ক্ষতিকারক সকল স্থাপনা সরিয়ে অন্যত্র স্থানান্তর করা বাঞ্ছনীয়, যেখানে সেই সকল কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা থাকবে। রাসায়নিক পদার্থের গুদামগুলো সরিয়ে এমন স্থানে নেওয়া বাঞ্ছনীয় যেখানে দ্রুত অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকবে এবং নিমতলির মতন কোনো দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমি মনে করি ঢাকার চারপাশ ঘিরে ওভারগ্রাউন্ড রেল চালু করা দরকার, যেন তা শহরের প্রধান প্রধান স্থানগুলোকে একটি নির্দিষ্ট সময় পরপর নিয়মিতভাবে কভার করে। ঢাকা শহরের প্রধান প্রধান এক্সিট এবং এন্ট্রিগুলোতে আরও নতুন কতগুলো পয়েন্ট বা বের হওয়ার নতুন নতুন রাস্তা নির্মাণ করা প্রয়োজন। আবাসযোগ্য বা চাষযোগ্য নয় এমন এলাকা নিয়ে নতুন নতুন শিল্প কারখানাগুলো গড়ে তোলা যেতে পারে। অবশ্যই তা করতে হবে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে। একই সাথে সরকারি অফিস এবং আদালতগুলোকেও ডিসেন্ট্রালাইজেশন করার মাধ্যমে অন্যান্য জেলাগুলোতে নিয়ে যেতে হবে। ঢাকার উপর থেকে চাপ কমানোর জন্য জব, এডুকেশন, সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার এই 4টি বিষয় বিবেচনায় নিয়ে ঢাকার নিকটবর্তী জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী আধুনিক স্যাটেলাইট টাউন গড়ে তোলা এখন আবশ্যকীয় হয়ে পড়েছে। আমরা যদি এমন 20টি আন্তর্জাতিক মানসম্পন্ন স্যাটেলাইট টাউন তৈরি করে প্রতিটিতে বর্তমানে ঢাকায় বসবাসকারী 5 লক্ষ লোককে স্থানান্তর করতে পারি, তবে ঢাকার উপরে অনেকটা চাপ কমানো সম্ভব। তবে অবশ্যই এই স্যাটেলাইট সিটিগুলো বর্তমান জেলাগুলোর পৌর এলাকার ভিতরে হবে, যাতে করে চাষযোগ্য জমি নষ্ট না হয়। একই সাথে ব্রিটিশ আমলে স্থাপিত রেল সিস্টেম যেহেতু দেশব্যাপী যাত্রীদের চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে, সেহেতু রেলের খাস জমি সদ্ব্যবহার করে দেশের মেইন ডিস্ট্রিক্টগুলোর মাঝে কম্পালসারি নতুন রেল লাইন স্থাপন করা, যা
ঘন্টায় কমপক্ষে 60 মাইল বেগে এমন কিছু রেল যদি আমরা স্থাপন করি, যা রাজধানীর 50-60 মাইল দূরের জেলাগুলোতে মাত্র 1 ঘন্টায় পৌঁছতে সক্ষম হবে, ক্ষেত্রবিশেষে তারও কম সময়। সেখান থেকে বর্তমানে যেখানে শহরের এক পাশ থেকে অন্য পাশেই যেতে লাগে ন্যূনতম 2 ঘন্টা। এই রেল বিপ্লব বাস্তবায়িত হলে আমরা নগর উন্নয়ন, যোগাযোগ ও জীবনযাত্রা সম্পর্কিত অনেকগুলো সমস্যা একাধারে সমাধান করতে পারব বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং উপস্থিত অতিথিবৃন্দ, একটি দেশের উন্নয়ন ভাবনার ব্যাপকতা অনেক। স্বাভাবিকভাবেই যে কোনো অনুষ্ঠানে সময় স্বল্পতার দরুন বাস্তবতার আলোকে সামগ্রিক উন্নয়ন ভাবনার খানিকটা মাত্র আলোকপাত করা সম্ভব হয়। আজও তার ব্যতিক্রম ঘটেনি। সময় থাকলে আমি আপনাদের সাথে শেয়ার করতাম আরও অনেকগুলো বিষয়। সেগুলো নিয়ে ইনশাল্লাহ পরে আবার কোনো একদিন কথা বলবো। তবে বাস্তবতা হলো, আমার চিন্তাভাবনাগুলো তখনই আলোর মুখ দেখবে যখন দেশে ডেমোক্রেসি ও গুড গভর্নেন্স আসবে। আমাদের সবার মনেই প্রশ্ন আছে, ডেমোক্রেসি এবং গুড গভর্নেন্স কখন আসবে? আমি বিশ্বাস করি আসবে তখন যখন উন্নয়ন ও উৎপাদনে কমিটেড সত্যিকার অর্থে একটি নির্বাচিত সরকারের ওপর রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব অর্পিত হবে, যার কিনা দেশের জন্য কন্ট্রিবিউট করার মানসিকতা থাকবে এবং সৎসাহস নিয়ে কিছু করার প্যাশন এবং মোটিভেশন থাকবে, যার পিছনে থাকবে দেশের জনগণের সর্বাঙ্গীন আস্থা ও সমর্থন। বিশ্বের একটি উদীয়মান অর্থনীতি হিসাবে সমৃদ্ধি আগামীতে পৌঁছার পূর্ব শর্ত হচ্ছে একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা, যেখানে মানুষের অংশগ্রহণ থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভোটের অধিকার থাকবে, গণতন্ত্রের সুষ্ঠু চর্চা থাকবে। গত 43 বছরের ইতিহাসে যদি বাংলাদেশের সাধারণ মানুষের একটি রাজনৈতিক বৈশিষ্ট্য প্রমাণিত হয়ে থাকে, তাহলে সেটি হচ্ছে যে বাংলাদেশিরা প্রকৃতপক্ষে শান্তিপ্রিয়, গণতন্ত্র মানা ও ভবিষ্যৎমুখী এবং ঐক্যের রাজনীতিকে আলিঙ্গন করে নেওয়ার ইতিবাচক মানসিকতা তাদের চিরাচরিত। আসুন আমরা সকল বাংলাদেশি মিলে আরও একবার অপশাসনের রাহুগ্রাস থেকে বেরিয়ে আসি। আসুন আন্দোলন সংগ্রামে একত্রতা হয়ে আমরা নিজেদের ভোটের অধিকার নিশ্চিত করি, জাতির ভবিষ্যৎ গড়ে তুলি। আসুন বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, গণতন্ত্রের মন্ত্রে উদ্দীপ্ত হয়ে, দেশের স্বাধীনতার সম্মানে উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব অটুট রাখতে আমরা সূচনা করি আগামীর উন্নয়ন ও উৎপাদনের বাংলাদেশ। পরিশেষে সকলকে ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে এবং একই সাথে যুক্তরাজ্য বিএনপিকে আজকে এখানে ইফতারের আয়োজন করার জন্য, একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং ইউকের বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সকল নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল করে তুলেছেন এবং ঢাকা থেকেও আজকে আমাদের কিছু অতিথি এখানে এসেছেন, তাদের সকলকে এবং আপনাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে, আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।